বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হতে চলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৩তম, কিন্তু এর আগে রাষ্ট্রপতি হয়েছেন ১৮ জন ব্যক্তি, অর্থাৎ ১৯তম ব্যক্তি হিসেবে রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মানে একাধিকবার একাধিক মেয়াদের রাষ্ট্রপতি থাকার ঘটনা ঘটেছে। এই হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতির ইতিহাস। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগে কতজন রাষ্ট্রপতি হতে পেরেছেন, যে ১৮ জন, কারা কারা সেই রাষ্ট্রপতি হয়েছেন, চলুন একটু জেনে দেখার চেষ্টা করি। এবং সাবেক রাষ্ট্রপতি যারা হয়েছেন ১৮ জন, সেই ১৮ জনের মধ্যে এখন পর্যন্ত বেঁচে আছেন কারা? আমার জানা তথ্য মতে সেই ১৮ জনের মধ্যে এখন পর্যন্ত বেঁচে আছেন মাত্র ২ জন। চলুন একটু জেনে দেখি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগে ১৮ জন রাষ্ট্রপতি কারা ছিলেন, প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, কোন কোন মেয়াদে তারা দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যখন নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অনেক কিছু হচ্ছে, তখন এই ব্যাপারটা আমার মনে হয় সবার কাছেই ইন্টারেস্টিং ব্যাপার হবে। সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইন্টারিম গভর্নমেন্ট সব কিছুর মিলিয়ে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত যে সৌভাগ্যবান ১৮ জন, এর আগে মির্জা ফখরুল ১৯তম ব্যক্তি, ২৩তম রাষ্ট্রপতি হবেন। সেই ১৮ জনের একটু ফিরিস্তি আমরা জেনে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশের ইতিহাসে যে ১৮ জন এর আগে রাষ্ট্রপতি হয়েছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে সর্বশেষ রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন চুপ্পু যে কি বলবো যে পদত্যাগ করেছেন, সেই পর্যন্ত যারা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের একটু ইতিহাস জানবো। এক ছবিতে সেই ১৮ জনের ছবি একবার দেখে নিন। আমরা জানি যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ পরবর্তী থেকে এখন পর্যন্ত এই ১৮ জনের নির্বাচন আমরা দেখেছি। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে গঠিত হয়েছিল তৎকালীন মুজিবনগর সরকার, এবং সেটাই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু যাকে উপাধি দেওয়া হয়েছিল, তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। কিন্তু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি আবার প্রথম রাষ্ট্রপতি তিনি না। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। ২৫ মার্চ গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তাই তার অনুপস্থিতিতে ১৯৭২ সালের ১২ জানুয়ারি পর্যন্ত মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন সৈয়দ নজরুল ইসলাম। এই নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, তাই তাকে আপনি রাষ্ট্রপতি হিসেবে আখ্যা দিতে পারবেন কি না সেটা অবশ্য একটা ব্যাপার। আপনি রাষ্ট্রপতি হিসেবে আখ্যা দিতে পারবেন না, তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে ৭২ সালের ১২ই জানুয়ারি থেকে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী। তিনি বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বিচারপতি আবু সাঈদ চৌধুরী। বিচারপতি হওয়ার পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্ণাঢ্য ক্যারিয়ার তার। ২৪ ডিসেম্বর ১৯৭৩ সালে রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী পদত্যাগ করলে অস্থায়ী রাষ্ট্রপতি হন মোহাম্মদ উল্লাহ। তিনি ২৪ জানুয়ারি ১৯৭৪ সালে অস্থায়ী রাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে ২৭ জানুয়ারি শপথ গ্রহণ করেন, অর্থাৎ পূর্ণাঙ্গ রাষ্ট্রপতি হন তিনি ২৪ জানুয়ারি ১৯৭৪। ২৫ জানুয়ারি ১৯৭৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভায় ১৯৭৫ সালের জানুয়ারি মাসে ভূমি প্রশাসন ও ভূমি সংস্কার মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। শেখ মুজিব নিহত হওয়ার পর তাকে প্রজাতন্ত্রের উপরাষ্ট্রপতি করা হয়। শেখ মুজিবের মৃত্যুর পরে, অর্থাৎ বঙ্গবন্ধুর মৃত্যুর পরে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন খন্দকার মোস্তাক।
বাংলাদেশের ইতিহাসে ওই সিরাজউদ্দৌলার যে মীর জাফর, তারপরে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় মীর জাফর হিসেবে যাকে বলা হয়, সেই মোস্তাক বঙ্গবন্ধুর ওই 15 আগস্টের হত্যাকাণ্ডের ঘটনার পরে তিনি রাষ্ট্রপতি হয়ে যান। তিনি 1975 সালের 15 আগস্ট থেকে 6 নভেম্বর পর্যন্ত মাত্র 83 দিন রাষ্ট্রপতি থাকতে পারেন। তিনি কিন্তু ক্ষমতা ধরে রাখতে পারেননি। ইতিহাসের নির্মমতা সেখানে। তিনি ছিলেন অঘোষিত রাষ্ট্রপতি এবং তিনি নিজেই নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেছিলেন। খন্দকার মোস্তাক আহমেদকে ক্ষমতাচ্যুত করার পরে আবু সাদাত মোহাম্মদ সায়েম 1975 সালের 6 নভেম্বর থেকে রাষ্ট্রপতির আসনে বসেন। 75 সালের 3রা নভেম্বরের সামরিক অভ্যুত্থানের পর খালেদ মোশাররফ, সাফায়াত জামিল এবং অভ্যুত্থানকারী কতিপয় সেনা অফিসারের অনুরোধে 6 নভেম্বর বিচারপতি সায়েমকে দেশের ষষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পরই তিনি সংসদ এবং মন্ত্রিসভা ভেঙে দিয়ে দেশে সামরিক আইন জারি করেন এবং নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা দেন। 1976 সালের 29 নভেম্বর তিনি প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে সেনাপ্রধান জিয়াউর রহমানকে প্রধান সামরিক আইন প্রশাসক নিয়োগ করেন। 77 সালের 21 এপ্রিল তিনি সেনাপ্রধান জিয়াউর রহমানের হাতে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে অবসর গ্রহণ করেন। অর্থাৎ জিয়াউর রহমান রাষ্ট্রপতি হন 77 সালের 21 এপ্রিল। জিয়াউর রহমান 1977 সালের 21 এপ্রিল তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আবু সাদাত সায়েমের পদত্যাগের পর বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন 1 নম্বর সেক্টর কমান্ডার এবং স্বাধীনতা যুদ্ধে তার অবদানের কথা আমরা সবাই জানি, বীর উত্তম খেতাবপ্রাপ্ত। জিয়াউর রহমানের মৃত্যুর পর বিচারপতি আব্দুস সাত্তার প্রথমে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বভার নেন। সেই সময় তার বয়স ছিল 76 বছর। পরে তিনি 81 সালের 25 নভেম্বর তারিখে দেশব্যাপী অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে 66% ভোট পেয়ে নির্বাচিত হন। 82 সালে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অপারগতা জানান। 82 সালের 24 মার্চ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল এরশাদ রাষ্ট্র ক্ষমতা দখল করে তাকে ক্ষমতা থেকে পদচ্যুত করেন এবং নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে ঘোষণা করেন। মাত্র কয়েকদিন পরে তথা 27 মার্চ জেনারেল এরশাদ আফম আহসান উদ্দিন চৌধুরীকে রাষ্ট্রপতি নির্বাচিত করেন। তার পুরো নাম আবুল ফজল মোহাম্মদ আহসান উদ্দিন চৌধুরী। তিনি ছিলেন হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি। 1983 সালের 11 ডিসেম্বর এরশাদের চাপে পদত্যাগ করেন তিনি। রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন এবার সামরিক শাসক এরশাদ স্বয়ং নিজেই। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন তিনি। 1986 সালে তিনি জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন এবং এই দলের মনোনয়ন নিয়ে 86 সালে 5 বছরের জন্য তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। বিরোধী দলের আন্দোলনের মুখে রাষ্ট্রপতি 7 ডিসেম্বর 1987 সালে এই সংসদ বাতিল করেন। 88 সালের সাধারণ নির্বাচনে সব দল ভোট বয়কট করে। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। তাকে 6 ডিসেম্বর 1990 সালে ক্ষমতা থেকে অপসারণ করা হয়। আন্দোলনের মুখে এরশাদ পদত্যাগ করার পরে 1990 সালের 6 ডিসেম্বর থেকে 91 সালের 9 অক্টোবর পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। তিনি একটি নির্বাচনের মাধ্যমে জয়ী রাজনৈতিক দল বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করে আবারও প্রধান বিচারপতি হিসেবে তার দায়িত্বে ফিরে যান। 96 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে আবারও রাষ্ট্রপতি বানায় এবং সেই বছরের 9 অক্টোবর থেকে 2001 সালের 14 নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ দায়িত্ব পালন করেন। এর আগে 1991 সালের 10 সেপ্টেম্বর বাংলাদেশের ষোড়শ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন জিয়াউর রহমানের মন্ত্রিসভা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন জিয়াউর রহমান মন্ত্রিসভার সদস্য আব্দুর রহমান বিশ্বাস। আব্দুর রহমান বিশ্বাসকে 91 বিএনপি যখন ক্ষমতায় আসে তখন তাকে রাষ্ট্রপতি করা হয়। 96 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর 8 অক্টোবর তার মেয়াদ শেষ হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি করা হয়েছিল। 2001 সালের 14 নভেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পান AQM বদরুদ্দোজা চৌধুরী, যিনি বি চৌধুরী নামে পরিচিত, কিন্তু তিনি বেশি দিন টিকতে পারেননি। 2002 সালের 21 জুন এক বিতর্কিত ঘটনার জের ধরে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। এরপরে বি চৌধুরী পদত্যাগের পরে 2002 সালের 6 সেপ্টেম্বর থেকে জমির উদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং 2 দফা জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। 2002 সালের 6 সেপ্টেম্বর বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হন ইয়াজউদ্দিন আহমেদ। পরবর্তীতে 111-এর সময় তিনি নিজেই নিজেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ঘোষণা করেন। এরপরে তো আমরা দেখলাম যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার আসলো এবং ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকারের পরে 2008-এর ডিসেম্বরের নির্বাচনের পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো।
আওয়ামী লীগ ক্ষমতায় এসে আওয়ামী লীগ রাষ্ট্রপতি বানালো জিল্লুর রহমানকে 19তম রাষ্ট্রপতি। জিল্লুর রহমান 19তম রাষ্ট্রপতি হলেন এবং 2007 সালের 11 জানুয়ারি দেশে জরুরি আইন যখন জারি হয়েছিল তখন জিল্লুর রহমান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2013 সালের 20 মার্চ তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরে রাষ্ট্রপতি হন তৎকালীন স্পিকার আব্দুল হামিদ এবং আব্দুল হামিদকে 21তম দ্বিতীয়বারের মতো 21তম রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেয়া হয়। আব্দুল হামিদের যাওয়ার পরে আওয়ামী লীগ বিগত যে নির্বাচন 2024-এর যে নির্বাচন সেই নির্বাচনের আগে শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি নির্বাচিত করেন। রাষ্ট্রপতি 22তম রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন চুপ্পু দায়িত্ব পালন করেন এবং এই তো আমরা দেখেছি কদিন আগেই গত মাসে শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করলেন। তার মেয়াদ শেষ হওয়ার আগেই 28 সাল পর্যন্ত তার মেয়াদ ছিল। তিনি 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব শেষ করলেন। এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমেদ। তিনি যেহেতু স্থায়ী রাষ্ট্রপতি না সেহেতু তিনি 23তম রাষ্ট্রপতি না, তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সুতরাং 23তম রাষ্ট্রপতি হচ্ছেন এবং 19তম ব্যক্তি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি 20 আগস্ট নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হতে চলেছেন এবং তিনি বঙ্গভবনে পদার্পণ করবেন। এই হলো বাংলাদেশের রাষ্ট্রপতি ইতিহাস। বাংলাদেশের রাষ্ট্রপতির ইতিহাস ঘাটলে খুব একটা সুখকর স্মৃতি আমরা দেখতে পাই না। আমরা দেখতে পাই যে অ্যাডভোকেট আব্দুল হামিদ, যিনি জাতীয় সংসদের স্পিকার থেকে একাধিকবার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনি খুব ভালোভাবে মেয়াদ পূর্ণ করতে পেরেছেন। এছাড়া আগে যতগুলো রাষ্ট্রপতি আমরা দেখেছি কোনো না কোনো কারণে বিচারপতি আব্দুর রহমান বিশ্বাস তিনি মোটামুটি দায়িত্ব পালন করেছেন। আব্দুল হামিদ এবং আব্দুর রহমান বিশ্বাস ছাড়া কেউই রাষ্ট্রপতির মেয়াদ পূর্ণ করতে পারেননি। সেটা মৃত্যুর কারণে হোক, রাজনৈতিক অস্থিরতার কারণে হোক, পদত্যাগের কারণে হোক, নানা কারণেই এই রাষ্ট্রপতির বারংবার পরিবর্তন আমরা দেখেছি। যদিও জিয়াউর রহমানের আমল কিংবা এরশাদের আমল, এই দুটো আমলকে আমরা ওইভাবে গণনার মধ্যে ধরতে পারি না, কারণ ওই দুটো আমলই ছিল সামরিক শাসনের আমল। সামরিক শাসনের আমলে তো সামরিক শাসন জারি করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করার ব্যাপার ছিল। তারপরে নির্বাচন হয়েছে জিয়াউর রহমানের আমলে এবং এরশাদের আমলে, 2 দফাতেই আমরা এরকম ব্যাপার দেখেছি। পরবর্তীতে আমরা আবার গণতান্ত্রিক পর্যায়ে ফিরে এসেছি, প্রক্রিয়ার মধ্যে ফিরে এসেছি। আমরা নতুন রাষ্ট্রপতিকে আমাদের প্ল্যাটফর্ম থেকে অভিনন্দন জানাতে চাই। আমরা আশা করতে চাই যে বাংলাদেশে যে হিংসার চাষাবাদ শুরু হয়েছে রাজনীতিতে, বিশেষ করে ডক্টর ইউনূস যে চাষাবাদটাকে সার টার ঢেলে আরও বেশি উর্বরতা দিয়েছেন, সেই চাষাবাদ বন্ধ হবে। মির্জা ফখরুলের মতো একজন সংস্কৃতি কর্মী, যিনি সংস্কৃতি কর্মী হিসেবে নিজের পরিচয়টাকেই বেশি প্রাধান্য দিতে চান, সেই ব্যক্তির মাধ্যমে, সেই ব্যক্তির পরামর্শে সরকার পথ হারাবে না, ভালো পথে থাকবে এবং হিংসার চাষাবাদ বন্ধ হবে, সেই প্রত্যাশাও করতে চায়। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।